বৃহত্তর ইসরায়েল, নেতানিয়াহুর স্বপ্ন আরব বিশ্বের দুঃস্বপ্ন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উঠেছে এক অন্ধকার ছায়া। এই ছায়ার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেন আরেকটি যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু এবার গুলি বা ক্ষেপণাস্ত্র নয়, তার অস্ত্র হলো স্বপ্ন। এক এমন স্বপ্ন যা ফিলিস্তিন, জর্ডান, এমনকি মিশরের সার্বভৌমত্বকে গ্রাস করতে চায়। বৃহত্তর ইসরায়েল। তেল আবিবে এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সরাসরি না বললেও তার কথায় স্পষ্ট, গাজা ও পশ্চিম তীরের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ চান তিনি। জর্ডান একে বলেছে ভ্রান্ত উস্কানি, জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা কঠোর ভাষায় জানান, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনের অধিকার মুছে দিতে পারবে না, বরং সংখ্যাকে আরো উস্কে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। নেতানিয়াহুর পরিকল্পনা যেন খলনায়ককেও হার মানায়। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ফাঁকা করে ফিলিস্তিনিদের পাঠিয়ে দিতে চান বিশ্বের দরিদ্রতম দেশ দক্ষিণ সুদানে। ইতোমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। যুক্তি, স্বেচ্ছা অভিবাসন, বাস্তব জোরপূর্বক উচ্ছেদ। হামাসের বিরুদ্ধে ২২ মাসের লাগাতার হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সব ভেঙে পড়েছে। এই ধ্বংসের মাঝে ইসরায়েল সুযোগ দেখছে যেন যুদ্ধের ধোঁয়ার আড়ালে ভূখণ্ড খালি করে ফেলা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে ৬ জন সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত করেছেন ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে কথাবার্তা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মানুষকে এক যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আরেক যুদ্ধবিধ্বস্ত এলাকায় পাঠানো হবে। দক্ষিণ সুদানও তো যুদ্ধ, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের শিকার। মানবাধিকার কর্মীরা বলছেন এটি এক অমানবিক ষড়যন্ত্র যা আন্তর্জাতিক আইনকে উপহাস করছে। ট্রাম্প একসময় গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন। নেতানিয়াহু এখন সেটাকেই নিজের রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছেন। তিনি বলেন, আমার জানা যুদ্ধ আইনের অধীনে সঠিক কাজ হলো জনগণকে এলাকা ছাড়তে দেয়া, তারপর শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা। কিন্তু ছাড়তে দেয়া আর ছাড়তে বাধ্য করা, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর এই পার্থক্যই ইসরায়েলকে সমালোচিত করেছে। দক্ষিণ সুদানের জন্যও এই চুক্তি কূটনৈতিক সুবিধা বয়ে আনতে পারে। অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ইসরায়েলের কাছ থেকে আর্থিক সহায়তা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মিত্রতা পেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকে এক নতুন চাল, যেখানে ফিলিস্তিনি জনগণ কেবল ঘুঁটি। গাজার আকাশে ধোঁয়া, রাস্তায় ধ্বংসস্তূপ, আর কোথাও এক অফিস ঘরে নেতানিয়াহু নীরবে মানচিত্রের সীমানা টেনে দিচ্ছেন। ফিলিস্তিনের নাম মুছে দিয়ে লিখছেন গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা বলছে তাদের ঘরবাড়ি, মাটি, অতীত সব ছিনিয়ে নেওয়া হচ্ছে। জর্ডান ও আরব বিশ্ব বলছে এটি কেবল এক দেশের বিরুদ্ধে নয়, সমগ্র অঞ্চলের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু নেতানিয়াহুর কাছে এই লালসা এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন, আর এই মিশনের ছায়ায় গাজার আকাশ আরও অন্ধকার হয়ে উঠছে। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। ১২ দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনো জীবিত, এখনো প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে ১৫ জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায় ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ৩টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবার শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। শত্রুদের বিরুদ্ধে ইরানের অপ্রতিরোধ ক্ষমতা, এক ইরানি জেনারেলের হুঙ্কার, তীব্র প্রতিরোধের গল্প, যেখানে নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সামরিক শক্তি। এই গল্পে যেমন আছে প্রতিশোধের আগুন, তেমনি আছে দেশের মানুষের ঐক্যের বাঁধন। এক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির কণ্ঠে সেই প্রতিরোধের সুরই যেন শোনা গেল। তার কথাগুলো ছিল স্পষ্ট, জোরালো এবং শত্রুদের জন্য এক কঠিন সতর্কবার্তা। ঘটনার সূত্রপাত হয়েছিল জুন মাসে, যখন এক ইসরায়েলি মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার শহীদ হন। এই শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল মুসাভি বলেন, ইরান এখন আর সেই পুরনো দুর্বল দেশ নয়, তার প্রতিরোধ ক্ষমতা এখন সম্পূর্ণ এবং অপ্রতিরোধ্য। তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা যেমন বলেছেন, ইরানি জাতি আলোচনা এবং প্রতিরক্ষা উভয়ের জন্যই সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলো যেন প্রতিপক্ষকে এক শীতল বার্তা দিল, আক্রমণ করলে ইরান এবার চুপ করে থাকবে না। মুসাভি আরও হুঁশিয়ারি দেন, যদি কোনো নতুন আগ্রাসন হয় তবে ইরানের প্রতিক্রিয়া হবে নির্ণায়ক, চূর্ণ বিচূর্ণ এবং অতীতের যে কোনো কিছুর মতো নয়। এই বাক্যটি যেন একটি সিনেমার ক্লাইম্যাক্সের আগের দৃশ্যের মতো, এক অজানা পরিণতির দিকে ইঙ্গিত করে, যে শত্রুদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। জেনারেলের কথায় আরও একটি টুইস্ট ছিল। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল এই হামলাগুলো ইরানের ভেতরের ঐক্য ভেঙে দেবে, কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। এই শহীদরা জাতীয় ঐক্যের বন্ধন আরও মজবুত করেছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন শুরু করেছিল, যার ফলে দুই দেশের মধ্যে 12 দিনের এক ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 1064 জনেরও বেশি ইরানি নিহত হন। সেই যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে, কিন্তু ইরান নীরব ছিল না, তারা এর প্রতিশোধ নেয়। ইরানের সশস্ত্র বাহিনী তাদের কৌশলগত স্থানগুলোতে এবং কাতারে থাকা আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এটি ছিল এক অসাধারণ পাল্টা আঘাত, যা 24 জুনে যুদ্ধের অবসান ঘটায়। জেনারেল মুসাভির মতে, ইসরায়েলের মূল লক্ষ্য হলো ইরানকে এক বিশৃঙ্খলার মধ্যে টেনে এনে যুদ্ধ শুরু করা, কিন্তু ইসরায়েলের এই চাতুরি ইরান বুঝতে পেরেছে। জেনারেল মুসাভি বলেন, শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসনের কোনো ভবিষ্যৎ নেই, এটি যা দেখাচ্ছে তা কেবল পতনের লক্ষণ। এই শাসন ব্যবস্থা একটি ব্রেকবিহীন গাড়ির মতো, যা কেবল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আমেরিকার প্রতিও এক কঠিন বার্তা দেন। তিনি বলেন, ইরানের মানুষ আমেরিকার বিশ্বাসঘাতকতা ও অপরাধের কথা কোনোদিন ভুলবে না। ভবিষ্যতে ইরানি প্রজন্মের রক্তে এই প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে। তিনি আবারও স্পষ্ট করেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, তবে সেই শান্তি আসবে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে, কোনো আগ্রাসী শক্তির সম্প্রসারণবাদী নীতির কারণে নয়। এই জেনারেলের বক্তব্য কেবল একটি সামরিক বিশ্লেষণ নয়, এটি যেন এক জাতির আত্মবিশ্বাস এবং প্রতিরোধের প্রতিধ্বনি। ফাঁসির মঞ্চে এক পরমাণু বিজ্ঞানী, বিশ্বাসঘাতকতার এক নির্মম গল্প। গল্পটি শুরু হয়েছিল নীরবে, এক ফাঁসি কার্যকর হয়েছে, খবরটা যেন প্রতিদিনকার সাধারণ এক ঘটনার মতো, কিন্তু এই সাধারণের আড়ালে লুকিয়ে ছিল এক চাঞ্চল্যকর সত্য, এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প।
এই ফাঁসির আসামি কোনো সাধারণ অপরাধী নয়, একসময় সে ছিল ইরানের গর্ব, এক পরমাণু বিজ্ঞানী। নাম তার রুজবে ভাদি। গুগলে তার নাম খুঁজলে দেখা যায় তার ক্যারিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল। ইরানের পারমাণবিক শক্তি অর্জনের জন্য তার অবদান ছিল অপরিসীম। ডক্টরেট ডিগ্রিধারী এই বিজ্ঞানী 2011 সালে দেশের সবচেয়ে সেরা কিছু পরমাণু বিজ্ঞানীর সঙ্গে মিলে একটি গবেষণাপত্র লিখেছিলেন। তাদের এই গবেষণা ইরানের পারমাণবিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। কিন্তু কে জানতো দেশের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করা এই মানুষটির ভেতরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। ইরানের বিচার বিভাগ ঘোষণা করে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য রুজবে ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের এই বিশ্বাসঘাতকতার গল্পটা যেন এক সিনেমার প্লট। সেই জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে যে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছিলেন, রুজবে তাদেরই একজন সহকর্মী ছিলেন। তিনি শহীদ বিজ্ঞানীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছিলেন। এই তথ্যই হয়তো সেই হামলার কারণ। সরকার বলছে ভাদিকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল। মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই বাছাই করেন, তারপর তাকে কেভিন নামে পরিচিত একজন হ্যান্ডলারের কাছে হস্তান্তর করা হয়। মোসাদ বুঝতে পারে ভাদির কর্মক্ষেত্র ও তার পদমর্যাদা তাকে এক উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে। মোসাদ তাই তাকে সরাসরি তাদের সেরা একটি বিভাগের সাথে যুক্ত করে। তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো যেন তার গতিবিধি বোঝা না যায়। ভাদিকে শুধু টাকা দিয়ে শান্ত করা হয়নি, তাকে দেওয়া হয়েছিল একটি বিশেষ ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ। এরপর তাকে দেওয়া হয় গোপন তথ্য সংগ্রহের প্রশিক্ষণ। সফলভাবে প্রশিক্ষণ শেষে তিনি ইরানের সবচেয়ে স্পর্শকাতর ও গোপন তথ্য মোসাদের কাছে পাচার করা শুরু করেন। এই বিশ্বাসঘাতকতা শুধু একজন বিজ্ঞানীর নয়, পুরো দেশের প্রতি ছিল এক ভয়ঙ্কর আঘাত। ঘটনাটি আবারও প্রমাণ করে শত্রুরা কেবল সামরিক শক্তি দিয়ে আঘাত করে না, তারা দেশের ভেতর থেকেই শত্রুদের তৈরি করার চেষ্টা করে। কিন্তু ইরান তার শক্তি ও প্রতিরোধের প্রমাণ রেখেছে। বিশ্বাসঘাতককে খুঁজে বের করে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে ইরান প্রমাণ করেছে যে দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। এই ফাঁসি কেবল একজন অপরাধীর শাস্তি নয়, এটি ইরানের সেই শক্তির প্রতিধ্বনি যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। এই ফাঁসির ঘটনাটি যেন এক সতর্কবাণী, যা বলছে যে কোনো দেশের সবচেয়ে বড় শত্রু দেশের বাইরের নয়, বরং ভেতরের বিশ্বাসঘাতকরা। ইরানের এই কঠোর পদক্ষেপ প্রমাণ করে দেশের সুরক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় ধ্বংসযজ্ঞ, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্মকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না।
ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি ও আইসিই শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে ৫৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে? গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা ২১ জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে ২০ জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে বাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন ই খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, ৩ সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ৩টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের ৩টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদকে আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে?